স্যার হঠাৎ খেলতে গিয়ে ব্যথা পেলে পরবর্তী ২৪ ঘন্টায় আসলে কি ধরনের কার্যকলাপ আসলে করা উচিত এবং কোনগুলো আসলে করা উচিত নয়? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি। আসলে আমরা যেকোনো হঠাৎ আঘাতের ক্ষেত্রে আমরা ৩ টা জিনিস ফলো করতে বলি। একটা হলো রেস্ট, জায়গাটাকে বিশ্রামে দেওয়া। তারপরে বলি আইস কম্প্রেশন, জায়গাটাকে বরফ দিয়ে সেঁক দেওয়া। সাথে জায়গাটাকে এলিভেটেড করে রাখা, উঁচু করে রাখা। এই ৩ টা জিনিস ফলো করলে তার দ্রুত এই জিনিসটা কমে আসে। কিন্তু আমরা অনেক সময় না জানার কারণে যেকোনো আঘাত পেলে সেখানে আরো উল্টা গরম সেঁক দিই। দিলে জায়গাটায় সোয়েলিংটা, ইনফ্লামেশনটা আরো বেড়ে যায়। এখানে আইস কম্প্রেশন দেওয়ার ২ টা কারণ। যখন একটা জায়গায় আঘাতপ্রাপ্ত হই আমরা, ওই জায়গার মাংসপেশি, লিগামেন্ট গুলো এমনি ক্ষতিগ্রস্ত হলো। সাথে ওখানে যে ব্লাড সার্কুলেশনের জন্য যে আর্টারি, ভেইন গুলা রয়েছে, সেগুলো একটু সোয়ালেন হয়ে যায়, ফুলে যায়। তো আইস কম্প্রেশন দিলে সেই সোয়ালেন গুলা কমে যায়, ইনফ্লামেশনটা কমে, সাথে তার যে মাংসপেশি, লিগামেন্ট গুলো আঘাত হলো, সেটাও কিন্তু হিলিং হতে সাহায্য করে। আর এটাই যখন আমরা বলি ৪৮ ঘন্টা বা ৭২ ঘন্টা পার হয়ে যাবে, তখন চাইলে সে গরম সেঁক দিতে পারে। তো অ্যাকিউট পর্যায়ে এই যে আমরা ৭২ ঘন্টা পর্যন্ত আইস কম্প্রেশন দিতে বলি। স্যার অনেকে তো আসলে দেখা যাচ্ছে যে খেলতে গিয়ে ব্যথা পেলেন কিন্তু সেটিকে অবহেলা করে দেখা যাচ্ছে যে আপনার খেলা চালিয়ে যেতে চান অনেক সময়। হুম, হুম। সেটি কি আসলে পরবর্তীতে বিপজ্জনক হয়ে উঠতে পারে? বা ডাক্তারি নিশ্চয়ই। পরিভাষায় আসলে এটিকে কি বলা হয়? ধন্যবাদ আপনাকে। আসলে এটা আমরা প্রায়ই দেখি, বিশেষ করে যারা প্রফেশনাল খেলোয়াড় না, বা যারা সেডেন্টারি খেলোয়াড়, বা অনেক সময় ইগনোরেন্স নিয়ে খেলে। দেখা গেল যার আঘাতটাকে গুরুত্ব দিল না। কিন্তু সে যদি প্রাথমিক পর্যায়ে এটাকে গুরুত্ব দিত, চিকিৎসকের শরণাপন্ন হতো, হয়তোবা ২-৩ দিন বা ১ সপ্তাহ রেস্ট পরে সে আবার পুনরায় খেলতে পারত। হয়তো ধরে নেন যে একজনের ACL ইনজুরি হলো, তার anterior cruciate ligament ইনজুরি হাঁটুতে। সেটা হয়তো খুব মাইল্ড পর্যায়ে ছিল। কিন্তু সে গুরুত্ব না দেওয়াতে আবার ওইটার উপর কন্টিনিউ সে আঘাত করতে থাকলো, খেলাধুলা করতে থাকলো। একটা সময় যে কমপ্লিট টিয়ার হয়ে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে। যে আগে হয়তো সেটা ২ সপ্তাহ ৩ সপ্তাহ রেস্ট নিলে ভালো হয়ে যেতে পারত। এখন থেকে অপারেশনের মাধ্যমে সেটাকে আবার জোড়া লাগাতে হবে। তো এরকম কমপ্লিকেশন গুলো জটিল থেকে জটিলতর হয়। একদিকে যেমন তার শারীরিক কষ্ট বাড়ে, আরেকদিকে তার আর্থিক এক্সপেন্ডিচার বেড়ে যায়। আরেকদিকে সে প্রফেশনে ছিল বা খেলাধুলায় ছিল, সে টুর্নামেন্টটাই হয়তো সে মিস করল। স্যার আপনি কিছুক্ষণ আগে বলছিলেন টিয়ার এর কথা বা লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার ব্যাপারটি। আবার অনেকে বলে থাকেন যে পেশিতে টান লাগছে। এই দুটির মধ্যে আসলে পার্থক্য কি? হ্যাঁ, ধন্যবাদ। দুটির মধ্যে অনেক পার্থক্য আছে। একটা হলো মাংসপেশিতে স্পাজম করা বা টেনে ধরা বা মাসল পুল আমরা যেটা বলি, এটা বেশ কিছু কারণে হয়। যখন একজন প্লেয়ার দেখবেন খেলছে, সে কিন্তু অনেকক্ষণ ধরে যখন খেলে তার অনেক ডিহাইড্রেশন হয়। মানে তার সোয়েটিং হয়, মাসেলের যে নরমাল মুভমেন্ট টোনটা চেঞ্জ হয়ে যায়। তার ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম বা জিঙ্ক এগুলো যদি পর্যাপ্ত পরিমাণে না থাকে, তখন তার ব্লাড সার্কুলেশন কম হলে সেক্ষেত্রে মাসল পুল হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা বলি যে ওয়ার্ম আপটা খুব ইম্পর্টেন্ট। আর ২ নম্বর যেটা লিগামেন্ট ইনজুরিটা হলো স্পেসিফিক। যেমন আপনার জয়েন্টটা একটা, যদি মনে করেন আমরা হাঁটুর জয়েন্টের কথা বলি, এটাকে আমরা মেডিকেল ভাষায় নি জয়েন্ট বলি। তো এই নি জয়েন্টটা ২ টা হাড় এমনিতে থাকে না। কিছু রশির মতো জিনিস থাকে যে লিগামেন্ট বলি, যেগুলো আমাদের জয়েন্টটাকে স্টেবল করে ধরে রাখে। তো এই লিগামেন্ট গুলা মূলত জয়েন্টের সাথে রিলেটেড। আর মাংসপেশি তো আমাদের সারা শরীরেই আছে। কিন্তু বিশেষ করে খেলাধুলার সাথে যেটা রিলেটেড, যেমন আপনি যখন হাঁটু দিয়ে বল কিক করবেন, তখন হাঁটুর উপরের মাংসপেশি, নিচের মাংসপেশি এবং হাঁটুর যে নিচে যে কাপ মাসল, এইগুলো আমাদের বেশি অ্যাক্টিভ থাকে বা কাজ হয়। তো এইগুলোর ক্ষেত্রে দেখা যায় যে হ্যামস্ট্রিং বা কাপ মাসলই অনেক সময় পুল করে। তো এইগুলা স্পোর্টস ইনজুরির মধ্যে পড়ে, এবং এটা খুব প্রাথমিক পর্যায়ে যদি ট্রিটমেন্ট নেওয়া যায়, সামান্য কিছু এক্সারসাইজে এটা ভালো হয়ে যেতে পারে।